রঞ্জিতা সাহিত্য সম্মেলনী ও আনন্দ প্রকাশনের উদ্যোগে আমরা মাটির বাড়িতে চলে গিয়েছিলাম বিষ্ণুপুরে। তারই কিছু স্মৃতি এবং কথা সমস্ত রইল আমাদের ভিডিওতে। ডেকে নেব আমাদের তাপস সাহা, সাহিত্যিক এবং প্রাবন্ধিক। ওনাকে সামনে আসতে বলবো এবং তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে সম্পাদিকা গৌরী বিশ্বাস। তাপস কুমার বন্দ্যোপাধ্যায় আজকে সব এবার পকেটে দিবি ঠিক আছে দিক দিক লাগা। ঠিক আছে দিদি এদিকে ঘুরুন, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমাদের দিকে তাকান, এইদিকে হাসো, আমার দিকে একবার, আমার দিকে তাকাও একবার। তুই যেটা ও দিদি এদিকে, আমার দিকে এখান থেকে তাকান। এই শুভ্রম এদিকে তাকা, এদিকে ধরুন, ওই এটা ধরুন, স্মারকটা ধরুন। হ্যাঁ শুভ্রম তাকা এদিকে তুই। আরে ভাই কুকুরটা আবার ঢুকে পড়েছে, এই দেখো। সবাই ডাকছে, কাউকে বাদ দেবো। আরে ওগুলো না, এর মধ্যে ছবিটা তোলো।
পলাশ কলিতে তার হাসি এবং কৃষ্ণাকে বরণ করে নেবে আমাদের দিদি। হ্যাঁ, আপনি বরণ করবেন। কৃষ্ণা বিশ্বাস কোন জায়গায় দুস্থ মানুষ, কোন কোন জায়গায় রুগ্ন মানুষ, কোন কোন জায়গায় মানুষ খেতে পাচ্ছে না, এই সব ওই আবিষ্কার করেছিল। এবং আমরা প্রথম বিষ্ণুপুর থেকে শুরু করেছিলাম আমাদের এই পথ চলা, এবং আজও সেটা চলছে বিভিন্ন জায়গায়। এমনকি আমরা বর্ডারে কাঁটাতারে বেড়াতে গিয়ে পৌঁছেছি, সেখানেও দেখেছি মানুষের গায়ে বস্ত্র নেই, আমরা সেই বস্ত্র পৌঁছে দিয়ে এসেছি। বাচ্চাদের জন্য তারা কান্নাকাটি করেছিল, আমরা পরবর্তীতে বাচ্চাদের জন্য পয়সা জোগাড় করে জামা কাপড় কিনে সেই বাচ্চাদের পুজোর আগে আমরা বস্ত্র পৌঁছে দিয়েছি। এগুলো সবই করতে পেরেছি ওর জোরে, অর্থাৎ আমাদের গৌরী বিশ্বাস এবং এই কৃষ্ণা বিশ্বাস, এরা দুজনে মিলে সারা বছর এগুলো খুঁজে বেড়ায় এবং ঠিক 12 করে ফেলতে পারে। তো আজকে যারা এতে সহযোগিতা করছেন তাদেরকে প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যদি এইভাবে নজির সাহিত্যের সঙ্গে লেগে থাকেন তাহলে মনে হয় আগামী দিনে আমরা মানুষের জন্য কিছু করে যেতে পারছি, এইটা মনে হয় আমরা ইতিহাসের কাছে কিছু রক্ত করে খেতে পারবো। তাই যারা সহযোগিতা করেছেন তারাও ইতিহাসের একজন সাক্ষী। প্রত্যেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রঞ্জিতার সঙ্গে থাকুন। এখন আমরা আমাদের ভালো ছবি আসছে, ভালো ছবি আসছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। ছবি ভালো আসছে। তাহলে সংগঠন অসল হয়ে যেত। তাই আমার মা শান্তবালা তাকে মনে করি সেই সম্মাননা 3 জন মায়ের হাতে তুলে দিতে বলবো। আনন্দকে আমার মায়ের সম্পর্কে দুটো কথা বলে, যে মায়ের কথা বলে শেষ করা যাবে না, যে মা ছিলেন একটা মা, সে যে কি ছিলেন সে দেখিনি, সে তাই বলবো সেই মার জন্য যেন আমরা সবাই একটু প্রার্থনা করি, সে আমাদের মাঝে থাকুক, ভালো থাকুক। আর তার বাড়ি এবার তার রত্ন সন্তান যারা আছে তারা পাথরের মূর্তি স্থাপন করতে চলেছে, এটা খুব ভালো লাগলো। আমার বাবা মা দেশে থাকুক সবার মাঝে। তাই সেই মা বাবার সম্পর্কে কিছু বলে, মায়ের স্মৃতি, শুক্লা বিশ্বাস, শুক্লা হালদার এবং 2 শুক্লা বিশ্বাস, একটা বড়দি, একটা বউ আর একটা বৌদি, এই 3 জনকে 3 জন সহ সম্পাদক আমাদের দাঁড় করে মায়ের স্মৃতি তুলে দিতে সম্মান করানো হয়েছে। মায়ের কথা বলতে গেলে দেবো দাঁড়া বলেনি, প্রথমে শূন্যতা কখনো ফিল আপ হয় না, পূরণ হয় না মায়ের। তো যাই হোক, আমরা 5 ভাই, মায়ের হওয়া 1 বোন। পরবর্তীতে গৌরী দৌড়দৌড়ি করে মায়ের কাছে, সেও তার একটা ভাগ মায়ের। তো সেই ক্ষেত্রে আমার মা যেটুকু শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা দীক্ষায় আমরা বড় হয়েছি এবং আজকে প্রতিষ্ঠা লাভ করেছি। আজকে তিনি নেই, কিন্তু তার স্মৃতি আমাদের মধ্যে প্রতিনিয়ত রয়েছে। তাই আমি আমার জায়গা থেকে আমার বাবা এবং মায়ের মূর্তি স্থাপন করতে চলেছি আমার মাতৃভূমিতেই।
সেটা হয়তো বৈশাখ মাসে এই অনুষ্ঠানটি হবে, সেখানে অনেকেই আমন্ত্রিত হবে। তো আমি চাই আমরা না থাকলেও আমার মা বাবার মূর্তি যেন তাদের স্মরণ। এই বলে আজকে যারা এই রকম একটি ভালো বিষয়টি শ্রদ্ধা জানিয়ে গৌরীকে সহযোগিতা করেন, তাদের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে আমি গর্ব করছি। আপনারা এইভাবে সমাজের ভালো কাজে আপনাদের নিয়োজিত করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে রঞ্জিতার মতো সংস্থাকে সহযোগিতা করুন। এগুলো রঞ্জিতাকে আসছে, রঞ্জিতা উত্তর দিয়ে পড়ি কবিতা কবিতা এবার বললো কবিতাকে আসছে। দাও এবার আমি আনন্দকে তোমার ফোন নাম্বারটা দেবে। এক এক করে দুজনকে আনন্দ দিয়েছি। দাদা তার মা এই মুহূর্তে ঠিক দেখার কথাই নয়। দাদা এদিকে এই পর্যন্ত সব ফিরে নিয়ে এসেছে। আমি সেই সুলতান সিংকে এখানে আসতে বলি। যদি তোমার কিছু করতে ইচ্ছা করে আমাদের সামনে, তুমি তো আমাদের সংগঠনের একজন, অবশ্যই কিছু বলবে। ঠিক আছে, দেখ তুই তোর কাছে আছে তো দে, আমি দিয়ে দেবো। এ কোথায়? হ্যাঁ, এই না বড়দি সব বেরিয়ে একটু দাঁড়াতে হবে। এইদিকে তাকাও, এইদিকে হ্যাঁ এবার এইদিকে তাকাও। এত বড় একটা সুন্দর পরিবেশ পেয়েছি আজকে এখানে, সেই এইদিকে করো, রঞ্জিতাকে আমরা এইদিকে। সম্মানিত করছি। রঞ্জিতা এইভাবে যেমন লেখে, ভালো লেখে, এবং তেমনি তার আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসে যেভাবে ও সুন্দরভাবে আমাদের সব কিছু পরিবেশনা করেছে, তার জন্য আমি রঞ্জিতাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এবং এটা করেছো, এটা সত্যি তো। ও যখন বৃদ্ধাবাসের জায়গাটায় বললো যে সমস্যা হচ্ছে, সেই সময় কেউ থাকছে না, তখন আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবং যারা দূর থেকে আসছে, বাইরে থেকে আসছে, তারা তাহলে কোথায় যাবে? সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়েছো এবং এই জায়গায় ব্যবস্থাপনা করেছো, তার জন্য তোমাকে সত্যি কৃতজ্ঞতা। হ্যাঁ, কারণ গৌরী দিদিভাইকে আমি শ্রদ্ধার চোখে দিদিভাই বলতাম, কিন্তু দিদিভাই আমাকে উল্টো আমাকে এত বড় পাওনা দিয়ে মা বলেছে, মানে যেটা মানে কি বলবো একটা পরম পাওনা, মানে সেটার আর কোনো তুলনা হয় না। হুম, সেই হিসাবে আমার সে একদিকে আমার শ্রদ্ধা, সে একদিকে আমার ভালোবাসা। সেই জন্য আমি আমার সে আপ্রাণ চেষ্টা করেছি যে এই অনুষ্ঠানটা কোথায় কিছুভাবে করা যায়। তো সবার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে বলতে জন্য আমার ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে এবং তার জন্য তোমাকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এইভাবে তুমি আমাদের সঙ্গে থাকো এবং যেভাবে লেখালেখি করছো, লেখা চালিয়ে যাও। আমরা তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। কৃষ্ণবাবুকে সম্মানিত করো। বইটা সার্টিফিকেট পেয়েছো? ভিডিও করতে হবে না, আমারও ব্যাটারি শেষ হয়ে যাবে। মাধ্যম করছিল না, হ্যাঁ, এবার আপনার সব আচ্ছা 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 আচ্ছা। ও এই আপনি তাহলে আমাদের শুক্লাজির ছোট করে বলছি। আচ্ছা ভগ্নিপতি। আচ্ছা, এদিকে তাকান, আমার দিকে। হাততালি দেয়নি, হাততালি দেওয়া দরকার। থাকো না, হ্যাঁ। সত্যি কথা বলতে আমাদের সমাজী বাবু মানে অসম্ভব, মানে পাশে যাকে বলে সহধর্মিনী। অর্ধম ঋণী,
অর্ধাঙ্গ দেহ কার সমাধির কথা তো বললে কম বলা হয়ে যাবে আমাদের বইটা এরা সমাধি বলবে, সমাধি বলাবো, মনে রাখার দাও, দাও। এটা এর হাতে দিয়ে দেয় হ্যাঁ ভালো লিখি আর কি এ হচ্ছে সবাই দেখবে না তোমাদের সিঙ্গিনি 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 এদিকে একটু মুখটা দিদি ভাই, একটু মুখটা, থ্যাংক ইউ। আমি জায়গায় বসে থেকে তোমার হচ্ছে টাইপ করিয়ে হচ্ছে নিয়েছি, সেটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। উনি জয়ন্তপাল চৌধুরী, ওই যে আলাদা আলাদা, জয়ন্তপাল চৌধুরী আলাদা, উনি না না জয়ন্তী উনি ব্যক্তি এখানে এসে পৌঁছেছে, তাই এরকম একটা জায়গায় আনন্দের সঙ্গে আসতে পেরে আমি সত্যিই নিজেকে কৃতজ্ঞ মনে করছি। আর ওর কথা কি বলবো, ও তো পরশু দিলে তার আগে যা ভয় দেখিয়েছিল, না হলে আমি ওদের বিপদে পড়ে যেতাম, তাই আমার আসার বাধ্য ছিলাম। আর আনন্দের সঙ্গে আছি বলেই হয়তো আমি এখনও সাহিত্য নিয়ে আছি এবং লেখালেখি করি। এবং আমি আশা করি যেখানে যারা এসছেন প্রত্যেকে আপনারা সাহিত্য করেন, আমিও করি, 12 বছর হলো সাহিত্য সব কিছুতে আছি আমি, মানে গল্প, শ্রুতি নাটক, অনুগল্প, এমনকি উপন্যাস, এবং শেষ একটা বই বেরোবে আমার 5ই এপ্রিল কলকাতা ঐক্যতার হল থেকে। আমি শান্তিনিকেতনের ছাত্র ছিলাম, আমার সময়কে শান্তিনিকেতন নিয়ে একটা বই লিখেছি আর কি। সেই বইটা বেরোবে হচ্ছে 5ই এপ্রিল ঐক্যতার হলে। পবিত্র সরকার থাকবেন, শান্তিনিকেতনের মমতা সরকারের স্বামী চন্দ্রদয় গুরু আমার সমাজ পড়তোখানে, কবিতা মল্লিক সঙ্গীতজ্ঞা সে থাকবে, আর মুকুল তো আমার সম্পাদিকা, আমার শৈশবের সম্পাদিকা, ও তো থাকবে। এবং অনেক শান্তিনিকেতনের অনেকে পারফর্ম করবে। আর আনন্দ সেখানে তো বিশিষ্ট লোক থাকবে, তার বইগুলো সব ওই বার করে, খারাপ হলে ওর, ভালো হলে আমার। ধন্যবাদ। আমি একটা পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছে, বিভূতিভূষণ সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছে ছাইচাপা আগুন, যেটা যে বইটি পাঠ করলে মনে হবে আপনি সেই যে সময়ে আমাদের সেই নকশাল আন্দোলন, মনে হবে যেন সেই নকশাল আন্দোলন আপনার চোখের সামনে ঘটছে এবং আপনি তার চাক্ষুষ প্রমাণ করার এক ব্যক্তিত্ব যিনি পাঠ করছেন, সেই লেখনীকে সম্মান দেওয়া হয়েছে বিভূতিভূষণ সাহিত্য পুরস্কার। তো কেউ সুযোগ পেলে ওটা অবশ্যই সংগ্রহ করে দেখবেন, পড়বেন, তাহলে বুঝতে পারবেন তাপস শাহ কেমন লেখেন। এরপর আমি ডেকে নেব কিছু বলার জন্য যিনি গবেষণামূলক লেখা লিখে বহু সম্মানে সম্মানিত কি তাপস কুমার বন্দ্যোপাধ্যায়, তার মুখ থেকে কিছু বক্তব্য শুনুন। ধন্যবাদ সকলের আসার জন্যে। সবথেকে বড় কথা, আমরা যে রঞ্জিতা সাহিত্য সম্মেলনের এখানে হাজির হয়েছি, সেটি গৌরী বিশ্বাসের একান্ত প্রচেষ্টা এবং তার সঙ্গে নিগমানন্দের সহযোগিতা এবং দুই শুক্লার তার প্রতি যে ভক্তি এবং কৃষ্ণা বিশ্বাসের তার প্রতি যে আনুগত্য এবং আপনাদের সকলের যে ভালোবাসা, সেই জন্যে কিন্তু এইটা সম্ভব হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আমরা এখানে এসেছি শুধু কি নিছক দুটো খাওয়ার জন্যে আর এই মেমেন্টোটা নেওয়ার জন্যে, তা তো নয়। আমরা এই স্থানের কথাটা একটু জানতে চাই, সেই স্থানের কথা নিয়ে আমি 2-4 কথা বলছি। আমরা আজ এখানে যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর তো আগে ছিল না, এই বিষ্ণুপুরের আগে নাম ছিল বন বিষ্ণুপুর। এখানে মল্ল রাজাদের বাস, 64 জন মল্ল রাজা রাজত্ব করেছেন। তার মধ্যে প্রথম রাজা হচ্ছে আদিমল্ল, যাকে রঘুনন্দন বা রঘুনাথ বলে ডাকা হয়। ঘটনা হচ্ছে সেই সময়কালটা হচ্ছে 674 খ্রিস্টাব্দ। মনে রাখবেন, তখনও কিন্তু বাইরের কেউ আসেনি, না মুসলিম সভ্যতা, না সুলতানি যুগ, না মোঘল যুগ, কোনো যুগই কিন্তু সেভাবে শুরু হয়নি। অথচ দেখা যাচ্ছে সেই যুগে মল্ল রাজারা তারা নিজেদের ক্ষমতার জোরে এবং তাদের বুদ্ধি কৌশলের জোরে এই জিনিসটা তৈরি করেছে। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো মিনময়ী এলাকা, তাহলে মিনময়ী এলো কোথা থেকে? মিনময়ী কিন্তু দুর্গার মূর্তি,
এই মৃন্ময়ী কিন্তু এই সামনেই আছে যে মৃন্ময়ী ঠাকুর। এই মৃন্ময়ী মানে হচ্ছে দুর্গা। এই মৃন্ময়ী কে এনেছে? জগৎ মল্ল। জগৎ মল্লটা কে? জগৎ মল্ল হচ্ছে মল্লদের এক রাজা। ঘটনাটা হচ্ছে তিনি সিংহাসনে যখন বসেন তখন 994 খ্রিস্টাব্দ, 996 খ্রিস্টাব্দে তিনি শিকারে বেরিয়েছেন এবং শিকারে বেরিয়ে এদিক ওদিক ঘুরছেন। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে চারিদিকে ঝড় জল এবং সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং রাজাও কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেল। রাজা তখন একাকী বনের মধ্যে দিয়ে চলেছেন। তখন গিয়ে দেখেন যে বনের মধ্যে যেতে যেতে শেয়ালের ডাক, তারপরে দেখেন একটি বাজ পাখি তার কাছে এসে আহত অবস্থায় পড়লো। তাকে দেখলেন একটা হরিণ, মৃগ হরিণ, তাকে দেখলেন ঠিক যেন সেই সীতার মৃগ হরিণ। তিনি তার পিছু পিছু ছুটলেন। তারপরে দেখলেন একটি নারী, সেই নারী সুন্দরী নারী, তিনি তার পিছনে ছুটলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। কংসের কাছে যেমন আহ্বান হয়েছিল যে তোমাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে, তেমনিভাবে এইখানে একটি ওই আকাশবাণী হয়েছিল যে তুই কি খুঁজছিস, জানিস না যে আমি এই মাটির মধ্যেই পড়ে আছি মৃন্ময়ী রূপে। মৃন্ময়ী কি? মাটির মূর্তি। কিন্তু এখানেও মজার জিনিস আছে। সেই মাটির মূর্তিকে নিয়ে এসে 997 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। আজ যে মৃন্ময়ীর মন্দিরটা দেখছেন, এই মন্দির কিন্তু সেই মন্দির নয়। সংস্কারের ফলে সেই মন্দিরের বদল ঘটেছে, কিন্তু মন্দির তো মৃন্ময়ী। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা যখন দুর্গা নিয়ে কথা বলি তখন দেখা যায় যে আমরা কংস নারায়ণ রায় আমাদের যে বাংলাদেশের তার কথাই বলি, 1580 খ্রিস্টাব্দের কথা। আমরা যখন দুর্গা নিয়ে কথা বলি, যখন আমরা কোচবিহারের রাজা তার কথা অবশ্য দক্ষিণাঞ্চল ভুলে গেছে, একমাত্র উত্তরবঙ্গ মনে রেখেছে। নৃপেন্দ্রনাথ ভূপ বাহাদুর তিনি একই সময়ে এই দুর্গা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমরা দেখি মুকুন্দরাম চক্রবর্তী, যিনি অভয়মঙ্গল কাব্য লিখেছিলেন, চণ্ডীমঙ্গলের কাব্যের অপর নাম অভয়মঙ্গল কাব্য, দেখা যায় তার সময় 1526 খ্রিস্টাব্দে তখন দেখা যাচ্ছে সিংহ বাহিনী, তখন দুর্গার ওই সরস্বতী কার্তিক এসব ছিল না। অথচ সেই 694 খ্রিস্টাব্দের, যেটা 697 খ্রিস্টাব্দে যার মন্দির প্রতিষ্ঠা হলো দুর্গার, তার কোনো ইতিহাসে নাম নাই। ভারী আশ্চর্য জিনিস। ইতিহাসকে আমরা সব সময় বিকৃত করি, আর বিকৃত করাই হচ্ছে বাঙালিদের একটা ধর্ম। আর এই ধর্মের জন্যেই আমরা ইতিহাস থেকে ক্রমশ পিছিয়ে আসি। এখন ঘটনা হচ্ছে যে এই যে মাটির দুর্গা, এই মাটির দুর্গা আমরা আগেও দেখেছি। আজকে হয়তো কথার ছলে, কথার বলে হয়তো আমরা এই কথাগুলো জানতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এই ইতিহাস কিন্তু মানুষের মধ্যে কিন্তু নাই, ইতিহাসের বইয়েও নাই। কেননা এই ইতিহাসের জায়গায় লেখা হয় না। ইতিহাস সম্পূর্ণ যেটা কলকাতা ভিত্তিক, যেটা জানা যায় সেইটাই বসে বসে তারা লিখে দেয়। তারা মাটির কাছে যায় না, তারা জলের কাছে যায় না। এই মাটির আবিষ্কার, এই যে পোড়ামাটির আবিষ্কার দেখছেন, ইট পিট, এই পোড়ামাটির আবিষ্কার প্রথম যখন কোমরদের চাকা আবিষ্কার হয়, সেই চাকাটা আবিষ্কার হয়েছিল প্রস্তর যুগের মধ্য বর্বরতা অঞ্চলে। এবং সেই চাকা আবিষ্কারের ফলে সেখানে যে মাটির যে পোড়ামাটির দেখছেন সেইগুলো আবিষ্কার হয়েছিল। পরবর্তীকালে সেগুলি থেকে পর আমাদের কিন্তু এইগুলো আবিষ্কার হয়েছে। আপনারা জানলে হয়তো খুশি হবেন যে আমাদের লেখাগুলো কিন্তু একজন রাখাল তৈরি করেছে। হসই করে এই যে লেখাগুলো, সেই লেখাগুলো প্রথম যখন আঁকিবুকি আকারে বেরিয়ে আসে একটা রাখালের। কি করে রাখালের তৈরি করলো? কারণ নদীর চরে তারা যখন বেড়াতে যেত, নদীর চরে দেখবেন জল যখন আস্তে আস্তে ঢেউর নিচে নেমে যায়, তখন জলের মধ্যে ওপরে দেখবেন পলি পড়ে, সেই পলির মধ্যে আঁকিবুকি আঁকতে আঁকতে সেখানে দেখবেন একটা করে বরফি কাটে, এবং সেই বরফি কেটে তারা সেই বনাঞ্চলের মধ্যে তারা যখন দাবানল হয় তারা সেই জায়গায় ওইগুলো ফেলে দিত। আমাদের দেখবেন অনেকে এরকমও করেছে যে রেলের পাতিতে 10 পয়সা 20 পয়সা দিয়ে দেখেছে যেটা কতটা বাড়ে। তেমনি ওই যে আগুনে ফেলে দেওয়ার পর পরের দিন যখন আসতো তখন দেখা যেত যে সেটি আস্তে আস্তে এক একটা লিপি তৈরি হয়েছে, তার নাম কিলক লিপি। এইভাবে আমরা আমাদের কথা জানতে পেরেছি। পরবর্তীকালে সেটা সংস্কৃত হয়ে সেগুলো নতুন ধারায় উদ্বোধন হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, এই যে মল্লরাজাদের 64 জন রাজা আমাদের এখানে রাজত্ব করেছে, সেই রাজত্বের কথা আমরা নাই বা জানলাম, কিন্তু আমাদের যে সংস্কারের যে জিনিসগুলো আমরা চোখের সামনে দেখছি, আমি জানি না হয়তো দেখা যাবে 20 বছর পর এরও সেই থাকবে কিনা সন্দেহ আছে।
কারণ এর সেইভাবে সংস্কার হয় না, শুধুমাত্র দেখানোর জন্য এগুলো রাখা আছে। সেই দেখানোর জন্য রাখলে তো হবে না, সংস্কার করতে হবে। গৌরী বিশ্বাস রঞ্জিতা সাহিত্য সম্মেলনী আজকে সাজিয়ে বসেছে, যদি উত্তরাধিকারী না থাকে, যদি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানুষ না থাকে, তাহলে এই রঞ্জিতা সাহিত্য সম্মেলনী কখনোই থাকতে পারে না। এটা শুধু ইতিহাস হয়ে যায়। আজকে আমাদের এটা ইতিহাস হয়ে গেছে, বাঁকুড়ার ইতিহাস। সেই ইতিহাসের মধ্যে বসে আমরা হয়তো সাধনা করছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে তাকে আমরা ভালোবাসি না। আর এই না ভালোবাসার জন্যে আজকে আমাদের এই দুর্দশা, আমাদের ইতিহাসের বিকৃতি, আর সেই বিকৃতির যন্ত্রণা নিয়েই আমরা বসে আছি। তবু ভালো যে আমরা কিছু করতে পারছি, কিছু দেখাতে পারছি, কিছু মহিলা এগিয়ে আসছে, কিছু পুরুষ এগিয়ে আসছে, এবং সবাই মিলে যে বার করা হচ্ছে বইটই, সেই বইগুলোর মধ্যে যে ইতিহাস লিপিবদ্ধ হচ্ছে, সেটাই হয়তো আগামী দিনে মানুষের কাজে লাগবে। এই বলে সকলকে ভালোবাসা জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বসন্ত উৎসব পত্রিকা প্রকাশে আসতে পেরে খুব ভালো লাগছে। আর গৌরীদিকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। আর আপনারা যারা এখানে দুজন আছেন, কবি শিল্পী, প্রত্যেককেই আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সবাই সাহিত্যের সঙ্গে থাকুন, সংস্কৃতির সঙ্গে থাকুন এবং ভালো থাকুন, এইটুকুই শুধু আমার বলা। সুন্দর গান করেন এবং আমাদের সবাইকে আপন করে নিয়ে রেখেছে এবং আনন্দ প্রকাশনের পাশেও রয়েছে। আজকে আমাদের এখানে আসবে, আমার সেটা ভাবনার বাইরে ছিল, আমি সত্যি জানতাম না। তাহলে হয়তো আজকে এই মেমন্টোটায় ওনার নামটা নেই, তার এই আনন্দকে বলবো যে দিদি ভাইয়ের হাতে তুলে দিই। এবার বুঝে নিলে একবার এদিকে, দুজনে এদিকে। হ্যাঁ, কাকে কতটা বেশি আমরা জায়গা দেব এটা কিন্তু নির্ভর করছে আমার ওপর। আমি মোবাইল ফোনে বেশি সময় দেব না টিভি সিরিয়ালে বেশি সময় দেব না, সেই সময়টা আমি নিজে কিছু করব না আমি কিছু লিখব। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এখন কেউ আর সাধারণ পাঠক থাকতে চাইছেন না। যখন আমরা নিজেরা সাধারণ পাঠক হব না, আমি লেখক, আমি প্রকাশক, আমি কবি, আমি ঔপন্যাসিক, আমি সব কিছু, মানে সে যাই হোক রাজনৈতিক দিকে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের সাধারণ মানুষের ভেতর যখন এই প্রবৃত্তিটা চলে আসছে না, তখনই আমাদের লেখার যে স্তরটা ছিল সেই স্তরটা থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো এই জায়গাগুলোর পরে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের লেখা যেগুলো আমরা লিখছি সেগুলো যাতে আরও ভালো করে লিখতে পারি এবং সেগুলো যাতে আমরা টাইপ করতে পারি, যা প্রযুক্তিগতভাবে আমরা যেটা না জানি যেন একটু শিখে নিই, এই সমস্ত জায়গাগুলো চলে আসছে। এবং বানানের দিকে যেন আমরা একটু বেশি নজর দিই। আমরা কিন্তু হয়তো জানি এই বানানটা এইরকম হওয়া উচিত, কিন্তু দেখা গেল যে এই মুহূর্তে সেই বানানগুলো অনেক বদলে গেছে, মানে বাংলা একাডেমি বা আমাদের যা নিয়ম আছে সেইগুলো অনেকই বদলে গেছে। বা এখন স্কুলেও পাঠ্যপুস্তকে যে বইগুলোতে পড়ানো হয় সেখানে কয়তটা কিন্তু ক আর ত নিচে দিয়ে লেখানো হয়। আমরা আগে যেভাবে ও এর মতো লিখে আঁকড়ি দিতাম ওইভাবে কয়তয় লেখা হয় না। তো সমস্ত কিছুরই বদল আসছে, তেমনি আমাদের লেখার ভেতরেও বদল আসুক। এখনও যদি আমি ভেবেছিনু, পড়েছিনু, গেয়েছিনু এইভাবে লিখতে থাকি তাহলে তা তো হবে না। রবীন্দ্রনাথ আমাদের মধ্যে রয়েছে, থাকবে, কিন্তু তাহলে আমি যদি এখন 100 বছর পিছিয়ে গিয়ে না লিখে আমাদের 100 বছর এগিয়ে গিয়ে লিখতে হবে। আমাদের যে এই যে স্বপ্নগুলো যা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে স্থাপত্যগুলো যা দেখলাম আমরা একটু আগে ঘুরে, এই যে দাদা যেমন বললেন যে সমস্ত কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোকে যেন সংরক্ষণের ব্যবস্থাগুলো সরকার থেকে গ্রহণ করে, সেইটা খুব বড় বিষয়। সাধারণ ব্যক্তিগতভাবে এই সমস্ত স্থাপত্য থেকে, ইতিহাস থেকে শুরু করে কোনো কিছুই আমরা রক্ষা করতে পারবো না। কিছুদিন আগেই দেখছিলাম আমাদের একজন চেনা সাহিত্যিক দেবব্রত সান্যাল, উনি বিদেশে গেছেন এবং তিনি নিজে বলছেন ওখানের সমস্ত লেখক সাহিত্যিকদের থেকে শুরু করে সংস্কৃতিবান সমস্ত লোকের বাড়িগুলো, এমনকি যেটা 100 বছর পুরনো বাড়ি সেগুলো অবধি তারা সংরক্ষণ করছেন যুক্তরাজ্যে, বা এরকম বিভিন্ন জায়গায় ঘুরেছেন। বা আমরা দেখে থাকি যে বিদেশে সরকার থেকে অনেক বেশি পদক্ষেপ গ্রহণ করা, সেটা আমাদের এখানে হয় না।
যার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি বা এই ছোটো ছোটো সংস্থাগুলো চেষ্টা করে যাচ্ছে বা আনন্দদার মতো মানুষরা এগিয়ে আসছে, এইটুকুতেই শেষ হচ্ছে। কিন্তু চেষ্টা করতে হবে আরও বেশিভাবে এটা ছড়িয়ে দেওয়া এবং আমাদের পাঠক হতে হবে। আমরা যদি না পড়ি আমরা কিন্তু লিখতে পারবো না। এই যে আমাদের বইটা প্রকাশিত হলো, এর আগেও তো রঞ্জিতা অনেকগুলো প্রকাশিত হয়েছে, কে সবকটা লেখা পড়েছে বা কে তার পাঠক প্রতিক্রিয়া দিয়েছে? দেয়নি। তাপসবাবু এর আগেও অনেক ভালো ভালো প্রবন্ধ কিন্তু এই রঞ্জিতাতে প্রকাশ করেছে, কিন্তু কে পড়েছে পুরো লেখাটা? কত ডিটেলস লেখা থাকে, কে পড়েছে? পড়েনি। কিন্তু আমাদের পড়তে হবে। আমরা যদি না পড়ি, শুধু ভাবি আমি লিখে ফেলবো, একটা ওটিটি প্ল্যাটফর্মের কিছু দেখলাম লিখে ফেলবো, হয় না। যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না, অনেক কিছু বকবক করে ফেললাম। আমাদের এরপরে একটুখানি হাঁটে যাবো বা এরকম কিছু, সেই জন্য এখানে শেষ করছি। খুব ভালো থাকুন আপনারা, এত কষ্ট করে এখানে এসছেন, থাকুন রঞ্জিতার সঙ্গে এবং আপনারা নিজেরাও লিখুন এবং তার সাথে সাথে আমাদের সংস্কৃতি, বাংলা সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখুন। দিদি যেটা বললেন যে আমাদের নিজেদেরই বাঁচিয়ে রাখতে হবে সংস্কৃতি, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে সেইটা যেন হয় এবং আমাদের ছোট্ট ওর মধ্যে দিয়ে যেমন আমরা দেখলাম যেন আমরা এগিয়ে যেতে পারি। এর আগেও একটা অনুষ্ঠানে ছিলাম, বারাসাতে ছিলাম, তারপরে উৎসাহটা আমার দ্বিগুণ হয় এবং আমার সমাজ দিয়ে ডাকে আমি আসি এবং দাদা ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছিল আগের বা দিদির সঙ্গে হয়েছিল, ভালো লেগেছে এবং আগামী দিনে এর সঙ্গে পরিচয়টা আমি ভীষণভাবে আগ্রহী। বাংলা ভাষার সঙ্গে সবসময় ভালো থাকবেন সবাই। ধন্যবাদ দেবদাসকে। এবার মানে সম্মিলিত চেষ্টায় আজকে আমি বলতে আমার গতিটা মধ্যে বেড়ে গেছে। আমি গত 3 বছর একদম থেমে গেছিলাম, আর এই গৌরী আমাকে বলতে পারেন যে আবার নিয়ে এসেছে, নিয়ে এসে তুমি লেখো, তুমি যা ভালো তাই লেখো, আমরা দেখছি। তাই এর মতন মানে এটা বেঁচে থাকার একটা আলাদা আনন্দ সত্যি আমি দুই ভাই বোনের কাছ থেকে পেলাম। যতদিন বাঁচবো আশা করি সঙ্গে থাকবো। আর আমরা 12 বছর উত্তীর্ণ করেছি, আরও আপনারা সবাই আমাদের সাথে থেকে আমরা যেন আরও ভালোভাবে এই অনুষ্ঠান করতে পারি, এই কথা বলে আমি শেষ করছি। যুগ যুগ জিও।